আপনি যে রয়ের 1 নম্বর এজেন্ট তার প্রমাণ হচ্ছে আপনাকে যখন বলা হয় যে আমার বিরুদ্ধে কথা বলো তখন আপনি কথা বলেন, তারপর আপনি কথা বন্ধ করে দেন। ইউনূস সাহেবের চামড়া বাংলাদেশের মানুষ উঠিয়ে তারপর ডুগডুগি বাজাতো। দুর্নীতি হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কারোই কোনো কর্ণপাত নাই। একজন ক্লাউন বসানো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যে ক্লাউন একজন মেজর ছিলেন, তিনি পরিচয় দিচ্ছেন ক্লাউনের, তিনি পরিচয় দিচ্ছেন। আজকে গোয়েন্দা সংস্থা এসে গেছে, আমি গোয়েন্দা সংস্থাকে বলেছি, তার সামনেই কিন্তু কথাগুলো বলেছি যে আমরা কোনোভাবেই এই স্বরাষ্ট্র উপদেষ্টার যেই জোকারগিরি, ক্লাউনগিরি, সেটি দেখার জন্য তাকে উপদেষ্টা হিসেবে চাইনি। কিন্তু তিনি কি করছেন, তিনি গত এই 1 বছরে আমাদের সাখাওয়াত সাহেবকে সরানোর পর তাকে যখন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, 1 বছরে আমরা একটা জায়গায় সন্ত্রাসের বিরুদ্ধে, অপরাধ দুর্নীতির বিরুদ্ধে কথা স্ট্রংলি বলতে দেখিনি। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করছে, বাণিজ্য মন্ত্রণালয় কী করছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কী করছে, ইভেন আমাদের প্রধান উপদেষ্টা কী করছেন, তারা কি সত্যিকার অর্থেই দেশটা পরিচালনা করছেন, না যে যার মতো করে ব্যবসা বাণিজ্য করছেন, আখের গোছাচ্ছেন, আমাদের টুটি চেপে ধরার চেষ্টা করছেন, সাধারণ মানুষ যেন কথা বলতে না পারে সেই ব্যবস্থা করছেন, সাধারণ মানুষ যেন রাজনীতি করতে ভয় পায় সেই ব্যবস্থা করছেন, ভয়ের রাজনৈতিক কাঠামো তৈরি করছেন, ভয়ের রাজনীতি সংস্কৃতি তৈরি করছেন। সেই বিষয়গুলো নিয়ে আজকের এই সংবাদ সম্মেলন। আমাদের এই সংবাদ সম্মেলনে আপনারা যারা সংবাদ যোদ্ধা ভাইয়েরা এসছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে শুরুতে আমি যে কথাটি বলেছি, খুন, গুম, ধর্ষণ, লাগাতার ছিনতাই এই কারণে বলেছি যে যেদিন শেখ হাসিনা পতনের শিকার হয়েছেন সেই দিন থেকে আজ পর্যন্ত ছিনতাই লাগাতার বেড়েছে, ক্রমান্বয়ে বেড়েছে। আপনি গণমাধ্যমে দেখেন, প্রথম দিন অর্থাৎ 5 আগস্ট কী পরিমাণ ছিনতাই হয়েছে সারা দেশে, 6 আগস্ট কী পরিমাণ ছিনতাই হয়েছে, 7 আগস্ট কী পরিমাণ ছিনতাই হয়েছে। সেই 7 আগস্ট, 8 আগস্ট, 9 আগস্ট এভাবে গুনতে গুনতে আমরা যদি 365 দিন পার হয়ে তারপরে 90 দিন পার হই, 90 দিন পার হয়ে আজকের এই দিন পর্যন্ত, গতকাল রাত পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত কিন্তু ছিনতাইয়ের ঘটনায় আমার সাধারণ ভাইয়েরাই শিকার হয়েছে। সেই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলেছে? আপনি থানায় যান, আমাদের এক সাংবাদিক ভাই মাঝখানে মোবাইল ছিনতাইয়ের শিকার হয়েছেন মিরপুরে, তিনি থানায় গেছেন, বলে কি আপনি কেন এত দামি মোবাইল ব্যবহার করেন? যে কোনো কথা হলো? একজন সাংবাদিক তিনি দামি মোবাইল ব্যবহার না করলে তিনি সংবাদটা সংগ্রহ করবেন কিভাবে? তাকে তো তার অফিস ওই ফোনটা দিয়েছে, যে কোনো জায়গায় প্রয়োজন হতে পারে তার নিউজ কাভারেজের জন্য। তার এটা একজন ওসি, কতটা অধ্যত্ত বাংলাদেশ, গত 1 বছর হয়েছে একজন ওসি বলে আপনি সাংবাদিক, আপনি কেন এত দামি মোবাইল ব্যবহার করেন? আমি তো এত দামি মোবাইল ব্যবহার, আমি একজন ওসি। আরে ভাই, আপনি ওসি, আপনার তো দামি মোবাইলের দরকার নাই, আপনার দরকার লাইসেন্স করা সরকারি পিস্তল, আপনার দরকার সরকারের সর্বোচ্চ নির্দেশনা, আপনার যেটা দরকার ছিল সরকার সেটা আপনাকে দিচ্ছে। কিন্তু আপনি কি ছিনতাই বন্ধ করার জন্য কোনো উদ্যোগ নিয়েছেন? নেননি। আমার সাংবাদিক ভাই ছিনতাই শিকার হয়, আপনি তাকে নিয়ে ট্রল করেন। এমন বাংলাদেশকে আমরা চেয়েছি কখনো? গত 54 বছরে যখন যে সরকার ক্ষমতা এসছে তখন সেই সরকারই পুলিশ বাহিনীকে তাদের মতো করে ব্যবহার করেছে, গোয়েন্দা বাহিনীকে তাদের মতো করে ব্যবহার করেছে, সেনাবাহিনীকে তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে। যখনই ব্যবহার করতে পারেনি তখন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে দেখেন এই সরকার, সেনাবাহিনী আর সরকার মুখোমুখি অবস্থায়, কারণ সেনাবাহিনী বলছে আমরা মবের বিরুদ্ধে অবস্থান নেব। আজকে কিন্তু তাদের গতকালকে প্রজ্ঞাপন জারি হয়েছে যে তাদের আজকে ম্যাজিস্ট্রেসি যে পাওয়ারটা তাদেরকে দেওয়া হয়েছিল সেই পাওয়ারটা বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধিটা কে করেছে, কার স্বাক্ষরে হয়েছে? নিশ্চয়ই প্রধান উপদেষ্টার স্বাক্ষরে নয়, কারণ প্রধান উপদেষ্টা কোনো সাংবিধানিক পদ নয়, তাকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে রাষ্ট্রপতি। আজকে যে প্রধান বিচারপতি ঘোষণা হয়েছে গতকাল রাতে, সেই প্রধান বিচারপতি রিফাত আলমকে সরিয়ে হুট করে যে আপনারা ঘোষণা দিলেন, এই প্রধান বিচারপতি শপথ নেবে কার কাছে? প্রধান উপদেষ্টার কাছে। একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ। এই কথা বলতে গেলেই বলবে ভাই দালাল, দোসর, মারো। আরে ভাই মারবেন তো, কতবার মারবেন? বাঙালি জাতিকে কতবার মারবেন? বাঙালি জাতি মৃত্যুবরণ করেছে, 30 লক্ষ প্রাণ দিয়েছে 71-এ, এরপরে প্রাণ দিয়েছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে। সর্বশেষ আমরা দেখেছি 90-তে তারা প্রাণ দিয়েছে, তারা 24-এ প্রাণ দিয়েছে। আর কতবার প্রাণ দিবে? কতবার ভয় দেখাবেন এই বাঙালি জাতিকে? ভয় দেখাবেন না। দ্রব্যমূল্য কমানোর জন্য পদক্ষেপ নিন। বিএনপিকে বলবো দ্রব্যমূল্য কমাতে কর্মসূচি দিন। জামাত ইসলামকে বলবো এত ধর্ম করেন, ধর্মটাকে সামনে এনে দাড়ি টুপি পাঞ্জাবি সামনে রেখে তারপর একের পর এক অন্যায় করে যাচ্ছেন। এই যে বাচ্চাদেরকে আপনি একচেটিয়া নির্বাচিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন, ওরা একজনও যদি সুষ্ঠু নির্বাচন হয়, কারচুপি ছাড়া নির্বাচন হয়, একজনও নির্বাচিত হতে পারবে না। একজন, আমি হলফ করে বলতে পারি। এই যে এত বড় বড় লেকচার দেন, সেই ভদ্রলোক কী করলো? আমরা দাড়িওয়ালা কাউকে দেখলে কী ভাবি? ইসলামের রাহবার। আমরা দাড়িওয়ালা কাউকে দেখলে, টুপিওয়ালা কাউকে দেখলে কী ভাবি? আমার ধর্মের রাহবার। কিন্তু সেই রাহবার কি করেছে? 450 কোটি টাকা দুর্নীতি করেছে শুধু বই, পাঠ্য বই ছাপতে যে। কই, তার বিরুদ্ধে এনসিপি একটা তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ তো কিছু বললো না, 2 থেকে একটা নোটিশ দিয়েছে।
আমার পুলিশ প্রশাসনের ভাইরা তাকে গ্রেপ্তার করলো না। তিনি কোথায় আছেন জানতে চাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে। সালাউদ্দিন তানভীরের মতো দুর্নীতিবাজ করাপ্টেড এনসিপি নেতা কোথায় আছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জানতে চাই। অতীতেও আমরা এইভাবে কথা বলেছি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে, গুম করেছিল তো, এখন কি করবেন? মেরে ফেলবেন? মেরে ফেলেন, সবাই মরতে রাজি আছি। আমাদের সাংবাদিক ভাইয়েরা প্রস্তুত। আপনারা যখন আমাদেরকে মারবেন তখন তারা সংবাদ সংগ্রহ করবে, তারা সেই সংবাদ আপনাদের মুখোশ খুলে দেওয়ার জন্য সংবাদ সংগ্রহ করবে যে আপনারা কি অন্যায়গুলো শুরু করেছেন। সালাউদ্দিন তানভীরের তথ্য আপনারা কেন দিচ্ছেন না? আপনারা যখন দুর্নীতি করলো মোজাম্মেল, সেই তথ্য আপনারা কেন দিচ্ছেন না? আপনারা যখন স্বাস্থ্য উপদেষ্টার এপিএস দুর্নীতি করলো, সেই তথ্য আপনারা কেন দিচ্ছেন না? এনসিপি নেতারা এবং সরকারে যারা আছেন সবাই যে করাপ্টেড হয়ে গেছে, এই সরকারে যারা আছেন সবাই যে করাপ্টেড হয়ে গেছে, এই করাপশনের বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন। আমরা সবার, আপনি জাতীয় পার্টির অফিসের মতো অফিসকে আপনি জ্বালিয়ে দিলেন, এটা অন্যায় না? এটা ব্যর্থতা না? ওই শেখ হাসিনার আমলে তো আমার অফিস ভাঙচুর হয়নি, আমার অফিস লুট হয়নি। আপনারা বলতে চান, অনেকে বলেন যারা শেখ হাসিনার পক্ষের লোক, তারা অনেকে বলেন আমরা আগেই ভালো ছিলাম না, আগেও খারাপ ছিলাম, এখন আরও খারাপ আছি। আমরা আগেও খারাপ ছিলাম, এখন আরও খারাপ হয়েছি, এখন আরও খারাপ আছি। আমাদের অর্থনৈতিক অবস্থা দেখেন। আমাদের রেমিটেন্স যোদ্ধারা যদি টাকা না পাঠাতো, এই দেশ ওই যে রেমিটেন্সের যে তালিকা দেয় না দুদিন পর পর, আজকে গত এক সপ্তাহে 3,000 কোটি টাকা এসছে রেমিটেন্স হিসেবে। এই রেমিটেন্স যোদ্ধারা যদি টাকা না পাঠাতো, ইউনূস সাহেবের চামড়া বাংলাদেশের মানুষ উঠিয়ে তারপর ডুগডুগি বাজাতো। পিনাকি সাহেব 1 নম্বর রয়ের এজেন্ট, তার প্রমাণ তিনি যখন বলে যে এখন আমাদের বিরুদ্ধে কথা বলো, ভারতের বিরুদ্ধে কথা বলো, তখন তিনি ভারতের বিরুদ্ধে কথা বলেন। তা না হলে 1 বছর 3 মাসে কেন ইন্ডিয়া আউট কোনো কর্মসূচি হয়নি? 1 বছর 3 মাসে কেন ইন্ডিয়া আউট কর্মসূচি বন্ধ? জনগণ জানতে চায়। আপনারা আপনাদের মতো করে আমাদেরকে ব্যবহার করবেন না, যখন ইচ্ছা আপনি আমাদেরকে আপনাদের মতো করে ব্যবহার করবেন। আজকে আপনারা তারেককে ব্যবহার করেছেন, বিকাশুর রহমান তারেক, আপনাদের বক্তব্য অনুযায়ী, আপনাদের তথ্য অনুযায়ী তিনি আপনাদের বিরুদ্ধে এখন কেন কথা বলেন? কারণ ইন্ডিয়া আউট কর্মসূচি আপনাদের একটা সাজানো জাল ছিল, সাজানো ফাঁদ ছিল, যে ফাঁদে পা দিয়ে বাংলাদেশের মানুষ একের পর এক অর্থনৈতিকভাবে ধ্বংস হচ্ছে। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি এই বিষয়ের উত্তর চায় ইউনূস সাহেবের কাছে। যে আপনারা বললেন ইন্ডিয়া আউট, ইন্ডিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সেই ইন্ডিয়ার সাথে এখন আপনারা সম্পর্ক তৈরি করছেন। চাল আনছেন, ডাল আনছেন, তেল আনছেন, কেন আনছেন? ইলিশ মাছ, হ্যাঁ আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান বললেন ইলিশ মাছের প্রসঙ্গে বলি। আবরার একটা স্ট্যাটাস দিয়েছিল, শহীদ আবরার, বুয়েটে যাকে হত্যা করা হয়েছে, দুষ্কৃতিকারীরা যাকে হত্যা করা হয়েছিল, সে আবরার স্ট্যাটাস দিয়েছিল যে 500 টন ইলিশ পাঠিয়েছে এবছর, আগামী বছর পাঠাবে 1000 টন। এই কথা যে বললেন যে আবরার, সেই আবরারের বিধবা আত্মার মাগফিরাত কামনা করে বলতে চাই, সেই আবরারের 1000 টন তো দূরের কথা, 1500 টন ইলিশ যাচ্ছে বাংলাদেশ থেকে, অথচ বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারে না। বাজারে যান ইলিশ কিনতে, যেটাকে পাকা ইলিশ বলে, বড় ইলিশ যেটা, সেটার কেজি 2400, 3000 টাকা। অথচ যদি এই 1500 টন বাংলাদেশে থাকতো, তাহলে ইলিশের দাম হতো সর্বোচ্চ 200 থেকে 500 টাকা। তো ইলিশের দাম, ইলিশ পাঠান, আম পাঠান, আর তলে তলে পীড়িত করে বাংলাদেশের মানুষকে বোকা বানান না। এই হলো ইউনূস সাহেবের ভালোবাসার রাজনীতি, দায় মুক্তির রাজনীতি। অতীতে দেখেন, অতীতে ডাকসু নির্বাচন হয়েছে, কেউ আঙুল তুলতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগের কারণে। এখন গণমাধ্যম কথা বলতে পারে না ক্ষমতাসীনদের কারণে, কারণ ক্ষমতাসীন প্রেস সচিব শফিক সাহেবের রক্তচক্ষু ভয় পায় না, এমন কোনো গণমাধ্যম বাংলাদেশে নাই। তিনি যখন আপনি প্রশ্ন করবেন তখন ভাই থামেন, কে বলেন এভাবে কথা? শফিক সাহেব নিজে বলেন, গণমাধ্যমে টুটি চেপে ধরে প্রথমে যমুনা থেকে, প্রথম টুটি চেপে ধরা শুরু হয়েছে যমুনা থেকে, শফিক সাহেব শুরু করেছেন। শফিক সাহেব যখন কোনো গণমাধ্যমকে ফোন করে বলেন যে নিউজটা এমন হবে, তখন কার ব্যাপারে এত বড় কলিজা যে নিউজ ওই রকমই হবে না? বায়াসড নির্বাচন এবং বায়াসড গণমাধ্যমকে করা হচ্ছে। আমরা মনে করি অতীতেও গণমাধ্যমকে বাধ্য করা হয়েছে তাদের মতো করে সংবাদ প্রকাশের জন্য, এখনও বাধ্য করা হচ্ছে তাদের মতো করে সংবাদ প্রকাশ করার জন্য। আগেও ফ্যাসিস্ট ছিল, এখন নব্য ফ্যাসিস্ট এসছে। তা না হলে সাদিক কায়েম নির্বাচন করবে 9 তারিখে নির্বাচন, কেন তিনি আগস্টের 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এই সময়গুলোতে প্রেস সচিব শফিক সাহেবের সাথে ঘুরেছেন? তিনি তো প্রার্থী হচ্ছেন, তিনি কেন ঘুরেছেন? কারণ তাকে তেল দিতে হয়েছে। আপনি আমার বড় ভাই, আমাকে একটু দেখেন। এবং ওই বড় ভাইয়েরা তারা এই কাজটা করেছে। আমি বলতে চাই, অতীতেও আমরা কোনো নির্বাচন সুষ্ঠু দেখিনি। ডাকসু কেন কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি? এবারও ডাকসু সহ কোনো নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। নির্বাচন সুষ্ঠু না হওয়ার পেছনে সবার আগে যেই হাত, সেই হাত হচ্ছে যত নির্বাচন হচ্ছে প্রতিটা নির্বাচনে এই কারচুপি জালিয়াতির সাহস তৈরি করে দিচ্ছেন আমাদের প্রেস সচিব শফিক সাহেব। স্পষ্ট করে বলছি, কারণ তিনি চান না ছাত্রদল আসুক, তিনি চান না ছাত্রমৈত্রী আসুক, তিনি চান না ছাত্র ইউনিয়ন আসুক, তিনি চান না
চরমনাই পীরের ছাত্র আন্দোলন আসুক, তিনি চান না বাংলাদেশে জামাত শিবিরের বাইরে আর কেউ কথা বলুক। তিনি চান শুধু এটাই কথা বলুক, কারণ শফিক সাহেবের পূর্বপুরুষদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনোভাবে, অথবা বর্তমানের কেউ না কেউ কোনো না কোনোভাবে তাদের সাথে কানেক্টেড, অথবা অন্য কোনো স্বার্থ আছে। যদি তাই না থাকে, দেখেন আমি গত পরশু দিন একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে তিনি সাকিব আল হাসানের ছবি নির্বাচনী পোস্টার পেছনে রেখে হাসছিলেন, আর এখন তিনি দাড়িপাল্লা পেছনে রেখে হাসেন, কারণ তিনি এভাবে দালালি করতেই ভালোবাসেন।